হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাঠশালাতে ইংরেজি সেকশনের একটা সহজ বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আমরা যতটা সহজ বলছি, গ্রামারের বিষয়টা একদমই যেহেতু প্র্যাকটিসের উপরে নির্ভর করে, তো যত বেশি প্র্যাকটিস করব আমাদের কাছে অনেক বেশি সহজ হবে। তো যেটা বলছিলাম যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, মূলত যেটা হচ্ছে আজকে আমাদের যে সেকশনটি নিয়ে আলোচনা করা সেটি হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন উইথ প্রপার ওয়ার্ডস। তার মানে হচ্ছে আমাকে কোনো একটা সেন্টেন্স দেয়া হবে যেখানে হয়তোবা একটি বা তার অধিক পরিমাণ ব্ল্যাঙ্ক থাকবে এবং সেটিকে আমার ফিল আপ করতে হবে একটা প্রপার বা দুটি প্রপার ওয়ার্ডের মাধ্যমে। তো আমরা যেভাবে আগেই আলোচনা করে এসেছি বা আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি খোঁজ নিয়ে থাকি, আমরা সকলেই জানি এই টার্মটিতে সাধারণত একটি সেন্টেন্স দেয়া থাকে যেখানে হয়তো বা সেই সেন্টেন্সের ভিতরে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকতে পারে এবং তার সাথে চারটি বা পাঁচটি অপশন থাকবে। সেখান থেকে আমাদেরকে কারেক্ট যে অপশনটি রয়েছে সেটি চুজ করতে হবে। এখন আমরা যদি সেন্টেন্স কমপ্লিশনের ডেফিনিশন সম্পর্কে বলি, সেক্ষেত্রে এক কথায় বলা যায় সেন্টেন্স কমপ্লিশন উইথ প্রপার ওয়ার্ড, বা নিজেদের ভাষায় যদি বলি এটার অন্য একটা নাম বলা যেতে পারে ফিল ইন দ্য গ্যাপস। কারণ হচ্ছে আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে এর ডেফিনিশন বা নিজেদের মতো করে যদি সেন্টেন্স চেনার উপায়টাও বলি, তাহলে সেই আগের মতোই যে একটা বড় সেন্টেন্স এবং সেখানে দুই একটি হয়তো বা ব্ল্যাঙ্ক থাকবে যেটা আমাদেরকে প্রপার যে ওয়ার্ড থাকবে অপশনের ভেতর থেকে সেখান থেকে চুজ করে তারপরে ফিল আপ করতে হবে। এখন মনে হতে পারে যে আমি কিভাবে এই ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সেন্টেন্স কমপ্লিট করতে পারি। সাধারণত যে ব্ল্যাঙ্ক গুলো থাকে সেটাকে আমরা কয়েকটা ভাগেই ভাগ করতে পারি। মানে ভাগ বলতে আর কি, আমরা কিভাবে ফিল আপ করবো। এখানে ফিল আপ করার ক্ষেত্রে হয়তোবা প্রথমত যেটা হচ্ছে প্রপার ওয়ার্ড থাকতে পারে, হয়তোবা অনেক সময় একটা সেন্টেন্সের থ্রুতেও আমি ফিল আপ করতে পারি, আবার হয়তোবা অনেক সময় ফ্রেজও থাকতে পারে। তো যেভাবে আমার দরকার হবে সেন্টেন্সটাকে ফিল আপ করা, আমি সেভাবেই ফিল আপ করার চেষ্টা করব। এখন আমি একটা এক্সাম্পল বলবো এবং সেই এক্সাম্পলটির থ্রুতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা খুব সহজেই আমাদের যে সেন্টেন্স কমপ্লিশনের সেকশনটি আছে সেটা সহজেই কমপ্লিট করতে পারি। তো আমি ফার্স্ট একটা এক্সাম্পল লিখবো এবং তারপরে তোমাদের সুবিধার্থে পাঁচটা অপশন দিব এবং তারপরে আমরা সেখান থেকে নিজেদের মতো করে যে কারেক্ট অ্যান্সারটি সেটি চুজ করে নিব। সো ফার্স্টে আমি একটা সেন্টেন্স লিখছি।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এখানে একটি সেন্টেন্স লিখেছি এবং তার সাথে আমি কিন্তু যেভাবে বলেছিলাম যে 5টা অপশন দেওয়ার কথা, আমি কিন্তু সেই একইভাবে 5টা অপশনও দিয়ে দিয়েছি। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে লেখা আছে কি, দেখো লেখা আছে চ্যালেঞ্জেস মাস্ট বি ড্যাশ টু রিয়েলাইজ দ্য ড্যাশ অফ এ গ্রেটার রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন। একটু যদি চিন্তা করো, সাধারণত মনে হতে পারে প্রথমেই যেটা যে হয়তো বা সেন্টেন্সগুলো এত বড় কেন। সাধারণত যেটা হয়, আমরা কিন্তু একটু যদি খেয়াল করে থাকি অথবা বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে যদি একটু ধারণা নেওয়ার চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে সাধারণত এক্সাম টেকার যারা রয়েছেন সাধারণত তারা যেটা করেন যে এই ধরনের বড় বড় সেন্টেন্সগুলো দিয়ে তারা আসলে শিক্ষার্থীদেরকে অনেক বেশি কনফিউজ করার ট্রাই করেন। কারণ তুমি যখনই একটা বড় সেন্টেন্স দেখবে এবং তার ভেতরে আসলে কি গ্যাপ হতে পারে, আমরা এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাই। তো আমরা যদি প্রথমে যেটা করতে পারি যে বড় সেন্টেন্স দেখার সাথে সাথে আমরা সেন্টেন্সগুলোকে নিজেদের মতো করে একটু ভেঙে নিতে পারি অথবা একটু ছোট করে নিতে পারি, যাতে করে আমরা সহজে মনে রাখতে পারি। এবং তার সাথে সাথে যেটা করা যায় যে আমরা যদি সেন্টেন্সের একটু মিনিং বোঝার চেষ্টা করি, তাহলেও হয়তোবা আমরা মোটামুটি কাছাকাছি কোন ওয়ার্ডগুলো হতে পারে সেটা নিয়ে একটু ভাবতে পারি। সো ফার্স্টে যেটা বলা হয়েছে যে চ্যালেঞ্জেস মাস্ট বি, তার মানে এই যে ব্ল্যাঙ্কটি রয়েছে এখানে এমন একটি ওয়ার্ড বসবে যেটা চ্যালেঞ্জেসকে বোঝানোর একটা হয়তোবা আমরা ডিসিশন বা হয়তোবা চ্যালেঞ্জেসকে বোঝানোর জন্য কাজ করছে। ঠিক সেই একইভাবে যখন আমি চ্যালেঞ্জেসকে ফিল আপ করতে পারবো, তার সাথে কি হবে, রিয়েলাইজ দ্য ড্যাশ অফ এ গ্রেটার রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন। আমরা যদি একটু নিজেদের মতো করে চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, ফার্স্ট কথাটা কিন্তু হচ্ছে চ্যালেঞ্জেস, এটা কিন্তু হচ্ছে আমার এই সেন্টেন্সটার একটা কজ। সেই কজটা যখনই আমার হবে তারপরে কিন্তু আমি একটা এফেক্ট পাবো। কি এফেক্ট পাবো? আমার চ্যালেঞ্জেসটাকে অবশ্যই এমন একটা ভাবে কিছু করতে হবে যাতে করে তার ফিডব্যাক হিসাবে আমি গ্রেটার রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন পেতে পারি। সো এখন আমি যদি নিজেদের মতো করতে পারি, চ্যালেঞ্জেসকে আমরা কি করতে পারি, সাধারণভাবে তুমি যদি কথা বলো তোমার বন্ধুর সাথে, হ্যাঁ আমি তোকে চ্যালেঞ্জ করছি, তার মানে কি আমাকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, অথবা ওই চ্যালেঞ্জেসটা যখনই আমি পার করতে পারবো তখনই আমি বেটার কিছু ফিডব্যাক পাবো। সো সেই সেন্সে যদি আমি বলি যে আমাকে চ্যালেঞ্জেসটা পার করতে হবে তাহলেই আমি কোনো একটা বেটার ফিডব্যাক পাবো, সেই সেন্সে কিন্তু বললে আমার অপশন এ কে যদি দেখি এটাকে কিন্তু কারেক্ট অ্যান্সার বলা যায়। কেন বলা যায় সেটা একটু ব্যাখ্যা করি। প্রথমত যেটা হচ্ছে, আমি কিন্তু বলেছি ওভারকাম, তার মানে আমি কিন্তু চ্যালেঞ্জেসটাকে যদি এখানে ওভারকাম করতে পারি তাহলেই কিন্তু আমি রিয়ালাইজ করতে পারবো। কি রিয়ালাইজ করতে পারবো? পোটেনশিয়াল। তার মানে আমার ফিউচারে কোনো একটা কিছু আমি রিয়ালাইজ করতে পারবো যদি আমি আজকে বা বর্তমানে চ্যালেঞ্জেসটাকে যদি ওভারকাম করতে পারি। তার মানে আমি ফার্স্টে ধরে নিলাম যে হ্যাঁ চ্যালেঞ্জেস মাস্ট বি ওভারকাম টু রিয়েলাইজ দ্য ড্যাশ, তার মানে হচ্ছে পোটেনশিয়াল। কিসের পোটেনশিয়াল? আমি এখানে পোটেনশিয়াল বলে দিলাম, তার মানে রিয়েলাইজ দ্য পোটেনশিয়াল অফ এ গ্রেটার রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন। তার মানে হচ্ছে বর্তমানে আমি যদি চ্যালেঞ্জেসটাকে ওভারকাম বা পার করে যেতে পারি তাহলেই আমি হয়তোবা ভবিষ্যতে বা পটেনশিয়াল যে রিজিওনাল গ্রেটার যে রিজিওনাল আমার ইকোনমিক ইন্টিগ্রেশন আছে সেটাকে আমি পাবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে যে আমরা আরো 4টা অপশনের কথা বলেছি, যেহেতু 5টা অপশন, আমি একটা অপশনেই কিন্তু তোমাদেরকে কারেক্ট অ্যান্সার বলেছি। এখন মনে হতে পারে যে কেন আমি সাপ্রেসড বললাম না বা কেন আমি পাওয়ার বললাম না। দেখো, আমি যদি সাপ্রেসড কথাটার মানে বলি তার মানে হচ্ছে যেটা আমার হয়তোবা অতীতে হয়ে গিয়েছে এখন, অথবা যে কথাটা আমার হয়তোবা হয়নি। তুমি যদি একটু চিন্তা করো, চ্যালেঞ্জেস মাস্ট বি সাপ্রেসড, এটা অতীতে হয়ে গিয়েছে এরকম কোনো কিছু যদি আমরা বলি সেটা কিন্তু আসলে কোনো সেন্স মেক করছে না। এবং যদি সেটাই না করে তাহলে কিন্তু আমার পরবর্তী অপশনটাকে নেওয়ারও কোনো সুযোগ নেই। এরপর অপশন সি তে রয়েছে ইগনোর। তুমি চ্যালেঞ্জেসকে ইগনোর করবে, ইগনোর করে তুমি একটা গ্রেটার রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন পাবে বা একটা রিজিওনাল ইকোনমিকের আমরা একটা ডেভেলপমেন্ট বা বেটার অপরচুনিটি পাবে, সেটা তো পসিবল না। সো আমরা অপশন সি কেও কিন্তু বাদ দিতে পারছি। এরপরে রয়েছে অপশন ডি। দেখো এখানে কিন্তু বলা আছে সাস্টেইনড এবং অ্যাডভান্টেজেস। দেখো সাস্টেইন আমি কখন করব? যখন আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব। তারপরে তো আমার সেই সিচুয়েশনে সাস্টেইন করার টপিকটা আসছে। তুমি যদি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টই না করো বা চ্যালেঞ্জকে তুমি যদি ওভারকাম করার জন্য যদি চেষ্টা না করো, তাহলে তোমার সাস্টেইনেবিলিটি টপিক কোথা থেকে আসছে? তো আমরা কিন্তু সেই হিসাবে অপশন ডি কেও বাদ দিতে পারছি। এরপরে যদি বলি আমি অপশন ই, দেখো অপশন ই কে আমি ফার্স্টেই কেটে নিলাম। কেন? ওখানে বলা হচ্ছে অ্যাটেম্পটেড এবং ব্যাটলস।
দেখো, চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করার মানে তোমাকে যুদ্ধ করতে হবে এমন কিছু না। আর অ্যাটেম্পটেড মানে হচ্ছে গিয়ে তুমি কোনো একটা কিছু অ্যাটেম্প করছো। চ্যালেঞ্জ কিন্তু অ্যাটেম্প করার না। আমরা হয়তো বা কোনো একটা স্টেপ নিতে পারি, কোনো একটা ডিসিশন অ্যাটেম্প করতে পারি, বাট চ্যালেঞ্জেসকে কিন্তু অলওয়েজ আমরা ওভারকাম করতে পারি, অথবা আমরা হয়তো বা অ্যাকসেপ্ট করতে পারি। যেহেতু ওভারকাম করতে পারবো, অর্থাৎ এটা একটা কজকে বোঝাচ্ছে, এবং তার ফলস্বরূপ আমার একটা এফেক্ট আসবে, যেটা হচ্ছে আমার গ্রেটার রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন। তো এভাবে কিন্তু আসলে আমাদেরকে এক্সাম হলে যখনই কোনো ধরনের সেন্টেন্স কমপ্লিশন দেবে, আমরা এভাবে আসলে সাধারণত সলভ করার ট্রাই করব। সো বন্ধুরা, এখন আমরা যেটা করব যে আমরা তো ডেফিনেশন সম্পর্কে জানলাম, কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে হতে পারে জানলাম, এবং একটা এক্সাম্পল সম্পর্কেও জানলাম। এখন কিছু টেকনিক নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে আমরা সেন্টেন্স কমপ্লিশনের এই টপিকটা খুব সহজেই কিভাবে সমাধান করতে পারি। প্রথমত যেটা হচ্ছে, তোমরা যখনই এরকম বড় একটা সেন্টেন্স পাবে, আমি কিন্তু যেভাবে এক্সাম্পলটা তোমাদের সাথে সলভ করলাম, তখন কিন্তু আমি একটা বড় সেন্টেন্সকে নিজের মতো করে প্রথমে ভেঙে নিয়েছি, এবং তার সাথে রিলেটেড কি হতে পারে বা কি ধরনের ওয়ার্ড আসতে পারে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এখন নিজের ভাষায় যদি আমি একটু বলি, তোমরা যদি নিজেদের মতো করে একটু চিন্তা করো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে আমি কিন্তু ফার্স্টে চিন্তা করেছি যে প্রথম ব্ল্যাঙ্কটিতে, বা যে ব্ল্যাঙ্কটি আমার দেয়া আছে, বা যে আমাকে যে ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে, সেখানে আসলে রিলেটেড কোন ওয়ার্ডটা আসতে পারে, এটা নিয়ে কিন্তু আমি আসলে প্রথমে একটু ভেবেছি। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা এক্সাম হলে বসে যেটা করি, যে কোনো ভাবে হোক, কোনো দুটি ওয়ার্ড বা কোনো একটি ওয়ার্ডকে জাস্ট কোনোভাবে আমি ওখানে বসাতে পারলেই মনে করি যে আমি বেঁচে গেছি, আমার হয়ে গিয়েছে, সো আমি জাস্ট পারবো। কিন্তু আসলে কিন্তু বিষয়টি এরকম না। কারণ তুমি নিজের মতো করে যখনই বসাবে, হয়তোবা সেই সেন্টেন্সটার মিনিং সেরকম নাও হতে পারে। তো যখনই তোমরা এই সেকশনটি নিয়ে কাজ করবে বা সলভ করার ট্রাই করবে, তোমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আসলে সেন্টেন্সটিতে কি বলেছে, অর্থাৎ সেন্টেন্সটা লজিক্যালি তুমি যেভাবে বলছো সেটার সাথে ম্যাচ করছে কিনা। এরপরে যেটা হচ্ছে, তোমাকে সেন্টেন্স দেখার সাথে সাথে কিছু ক্লু খুঁজে নিতে হবে। দেখো, আমি কিন্তু যখন এক্সাম্পলটি সলভ করেছি, তখন কিন্তু আমি প্রথমেই খুঁজে নিয়েছিলাম যে চ্যালেঞ্জেস মাস্ট বি, তার মানে আমার এই সেন্টেন্সের আমি যদি ক্লু বলি বা মেইন ওয়ার্ড যেটার কারণে পুরো সেন্টেন্সটা তৈরি হয়েছে এরকম বলি, সেটা কিন্তু আমার ছিল চ্যালেঞ্জেস। সো তোমাকে যেটা করতে হবে, পুরো সেন্টেন্সটা পড়ার সাথে সাথে সেই সেন্টেন্সটিতে আসলে কোনো ক্লু রয়েছে কিনা, কোনো হিন্ট রয়েছে কিনা, সেটা একটু বুঝতে হবে। এরপরে যেটা করতে হবে, তুমি নিজের মতো করে কিন্তু কিছু রুট ওয়ার্ডও খুঁজে বের করতে পারো। দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমি প্রথমে যে এক্সাম্পলটি বলেছিলাম, সেখানে কিন্তু আমার একটা রুট ওয়ার্ড ছিল চ্যালেঞ্জেস, যাকে ভিত্তি করেই কিন্তু পুরো সেন্টেন্সটা মেক করা হয়েছে। তো এই ধরনের ভাবে তুমি যদি একটু খেয়াল করো, প্রতিটা সেন্টেন্সেই কিন্তু কোনো একটা স্পেসিফিক রিজন দেখানো হয়, যেটার উপরে বেস করে পুরো সেন্টেন্সটাকে সাধারণত স্ট্রাকচারাইজ করা হয়। এরপরে আরেকটা যেটা হচ্ছে, তুমি যখনই লেখা শুরু করবে বা যখনই তুমি গ্যাপটা ফিল আপ করা শুরু করবে, তখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের ব্যাপারটা মাথায় রাখা। আমরা সবাই জানি, এবং তোমরা যারা ইন্টার অথবা এইচএসসি যেটা রয়েছে সেটা কমপ্লিট করে যদি আসো, তোমরা কিন্তু অলরেডি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আগে থেকেই জানো। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমার মনে হয় তার আগে থেকেও কিন্তু আমরা সাফিক্স প্রিফিক্স পড়ে এসেছি। তো এখন যদি আমি সাফিক্স বা প্রিফিক্স বলি, প্রথমত যেটা হচ্ছে প্রিফিক্স, আমি কিন্তু প্রথমেই বলছি প্রি, তার মানে কি পূর্বে, পূর্বে যে কোনো একটা কিছু ফিক্স হয়ে থাকবে, সেটাকেই কিন্তু আমরা বলছি প্রিফিক্স। সেই একইভাবে আমি যদি সাফিক্স এর কথা বলি, সাফিক্স মানে হচ্ছে গিয়ে যেটা আগে বসে আছে সে যদি প্রিফিক্স হয়, তার মানে সাফিক্স অবশ্যই যে শেষে বসে থাকবে, তার মানে যেটা শেষে অ্যাড হয়ে থাকবে, এরকম কিছু সেন্টেন্সকেও কিন্তু আমরা সাফিক্স বলে থাকি। সো তোমাদের যেটা করতে হবে, সাফিক্স এবং প্রিফিক্সের এই কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে যখনই তোমরা সেন্টেন্স কমপ্লিশনের এই সেকশনটি নিয়ে কাজ করবে। এরপরে যেটা হচ্ছে, কিছু ওয়ার্ড থাকে যেটা হয়তো অনেকটা রুট ওয়ার্ডের মতো, কিন্তু আমরা সেটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য হয়তোবা সাইন পোস্ট ওয়ার্ড বলতে পারি। সাইন পোস্ট ওয়ার্ড কোনগুলো, যেটাগুলো আসলে অনেকটা রুট ওয়ার্ডের মতো হলেও ওরা আসলে রুট ওয়ার্ডের মতো কাজ করে না। মূলত সাইন পোস্ট যেটা করে, তোমাকে পুরো সেন্টেন্সের ভেতরে এমন কোনো একটা হয়তোবা হিন্ট দিবে, যাতে করে তুমি বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা আসলে সাপোর্টিভ কোনো কিছু বোঝাচ্ছে, নাকি কন্ট্রাস্ট বা নেগেটিভ বা বিপরীত কোনো কিছু বা অপোজিট কোনো কিছু বোঝাচ্ছে। এই ধরনের জিনিসগুলোকে বোঝানোর জন্য কিন্তু সাধারণত সেন্টেন্সে
সাইন পোস্ট ওয়ার্ডগুলো থাকে। যেমন কোনো একটা সেন্টেন্স তুমি যদি একটু খেয়াল করে দেখো, দেখবে যে যদি সেটা সাপোর্টিভ হয় তাহলে কিন্তু সেন্টেন্সে সাধারণত অ্যান্ড থাকবে, অর থাকবে, এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে মূলত পুরো একটি স্ট্রাকচার তৈরি করা হয়। অথবা যদি সেটা কন্ট্রাস্টিং থাকে তাহলে হয়তো বা হাউএভার থাকতে পারে, ডিসপাইট থাকতে পারে, অল ওভার থাকতে পারে, সো অল দো থাকতে পারে, বা রেদার থাকতে পারে। এই ধরনের যখনই সেন্টেন্সের ভিতরে তুমি এই ওয়ার্ডগুলো পাবে তখনই তোমাকে বুঝে নিতে হবে যে এই সাইন ওয়ার্ডটা কিন্তু তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে পুরো সেন্টেন্সটি নিশ্চয়ই কোনো একটা অপোজিট কিছু বোঝাচ্ছে। যেমন আমি বললাম অলদো হি ইজ পুয়ার, এরপর একটা কমা দিয়ে তারপরে বললাম যে হি ইজ অনেস্ট, বা বললাম যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। আমরা সাধারণ সেন্সে মনে করে থাকি যে যদি হয়তো সে পুয়ার হয় তাহলে হয়তো সে অনেস্ট নাও হতে পারে। তার মানে কি তোমাকে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্টিং একটা আইডিয়া প্রোভাইড করছে। তো এই যে সাইন পোস্ট ওয়ার্ড বা সেখানে তোমার সাপোর্টিভ বা কন্ট্রাস্টিং যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো নিয়ে একটু কনসার্ন থাকতে হবে তোমাদেরকে যখনই এগুলো সলভ করার ট্রাই করবে। এরপরে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু যখন তোমাদেরকে এক্সাম্পলটি সলভ করা বলেছিলাম তখন কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে একটা কজ এবং এফেক্টের একটা ব্যাপার থাকবে। দেখো আমি যে এক্সাম্পলটি দিয়েছিলাম সেখানে কিন্তু প্রথমেই একটা কজ বলা ছিল যে তুমি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো তাহলেই কিন্তু তুমি একটা এফেক্ট পাবে। কিসের এফেক্ট? গ্রেটার রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশনের একটা এফেক্ট। তো এইভাবে সেন্টেন্সগুলো তোমরা যখন থেকে ট্রাই করবে বা নিজের একটু এক্সারসাইজ করা ট্রাই করবে দেখবে যে সেন্টেন্সের ভেতরে হয়তো এরকম কজ বা এফেক্টেরও একটা ব্যাপার থাকতে পারে। এরপরে আরেকটা যেটা বলা হতে পারে যেমন ডেফিনেশন বা রিস্টেটমেন্ট। এখন মনে হতে পারে রিস্টেটমেন্টটা কি? মূলত রিস্টেটমেন্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা টপিক সম্পর্কিত হয়তোবা যতটুকু তুমি সেন্টেন্সে বলা হচ্ছে হয়তোবা তার থেকে একটু ডিটেলস ইনফরমেশন দেয়া। তুমি একটা জিনিস সম্পর্কে যতটুকু জানো হয়তোবা সেটাকে আরেকটু ক্লারিফাই করার জন্য আরেকটু বেশি ইনফরমেশন আমি দিয়ে দিলাম। সো এই ধরনের জিনিসগুলো যদি থাকে সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে সেটা নিয়েও তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে কিন্তু পার্টস অফ স্পিচের কোনো মানে আমরা অল্টারনেটিভ খুঁজে পাবো না। সো যখনই তুমি কোনো একটা সেন্টেন্স দেখবে তখন কিন্তু তুমি যদি ইউজ টু হও ব্যবহার করতে করতে বা প্র্যাকটিস করতে করতে তুমি কিন্তু বুঝতে পারবে যে এই সেন্টেন্সের পরে আমার মূলত একটা নাউন বসবে নাকি ভার্ব বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে, অথবা নিজের মতো করে তুমি যখনই এই জিনিসগুলো ট্রাই করবে তোমার কাছে জিনিসগুলো সহজ হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের মোটামুটি যে টেকনিকগুলো যার থ্রুতে আমরা আসলে সেন্টেন্স কমপ্লিট করতে পারি প্রপার ওয়ার্ডের মাধ্যমে। তো আশা করি এই টেকনিকগুলো তোমরা যদি একটু শেয়ার করো বা নিজেদের মতো করে একটু যদি চেষ্টা করো আমার মনে হয় তোমাদের কাছে সহজ হবে। এরপরে কিছু সাজেশনের কথা বলি। প্রথমত যেটা হচ্ছে যে টেকনিকগুলোর কথাই বললাম, এই টেকনিকগুলোই কিন্তু মূলত তোমাদেরকে প্রতিদিন করা ছাড়া আসলে এর থেকে আর কোনো সাজেশন দেওয়ার মতো নেই। কারণ হচ্ছে এই টেকনিকগুলো এমন যে এগুলোকে আসলে তুমি ইগনোর করতে পারবে না, কারণ খুব সহজে যদি আমরা সেন্টেন্স কমপ্লিশনের কথা বলি আসলে প্র্যাকটিস করার বা এক্সারসাইজ অনেক বেশি যখন তুমি সলভ করবে সেগুলোর উপরে তো আর কোনো আমরা সাজেশন বলবো না। তবে এই যে টপিকগুলো যখনই তুমি বা যে সেন্টেন্সগুলো তুমি যখনই সলভ করবে তুমি যদি এই যে টেকনিকগুলো আমি বললাম এগুলো যদি একটু মাথায় রেখে চেষ্টা করো আমার মনে হয় তোমাদের কাছে অনেক বেশি সহজ হবে। আর তাছাড়া আমরা তো নোট সেকশনে তোমাদের জন্য কিছু হচ্ছে যে এক্সাম্পল বা কিছু ইনফরমেশন দিয়েই দেবো যাতে করে তোমরা খুব সহজে এগুলো সলভ করতে পারো, এবং প্রতিটা টপিকের সাথে রিলেটেড যখন এক্সাম্পল থাকবে আমার মনে হয় তোমাদের কাছে আরো বেশি সহজ হবে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেন্টেন্স কমপ্লিশন উইথ প্রপার ওয়ার্ডস এই সেকশনটি আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে এবং তোমরা সকলেই আশা করছি এক্সাম হলে এই টপিকটি থেকে যখনই কোয়েশ্চেন আসবে সেটা খুব ভালোভাবে এবং সঠিকভাবে সলভ করে আসতে পারবে। সকলকে ধন্যবাদ।